দেখা হলো বছর ২০ পর। তুই এখন অন্য কারো ঘর, তুই এখন বড্ড ভীষণ পর। আচ্ছা ধরুন একজনকে আপনি ভীষণ ভালোবাসেন, সেও আপনাকে একই পরিমাণে ভালোবাসে, কিন্তু নিষ্ঠুর বাস্তবতার কারণে আপনাদের মিলন সম্ভব হয় না। আপনারা হারিয়ে ফেলেন দুজন। শুরু হয় নতুন মানুষের সাথে সংসার। কেটে যায় জীবনের অনেকগুলো বছর। এরপর ঠিক ২০ বছর পরে আপনাদের আবারও দেখা হয়ে যায়। ততদিনে দুজন সংসারের বন্ধন থেকে মুক্ত। এরকম একটি মুহূর্তে আপনারা কি করবেন? হাতটা ধরে বলবেন চলো দুচোখ যেদিকে যায়, নাকি ২০ বছর আগের মতো আবারও পেছনে ঘুরে চলে যাবেন? হ্যাঁ দর্শক, এরকমই একটি ট্র্যাজেডিক ভালোবাসার গল্প আজ আপনাদের শোনাবো। গল্পে দুজনের অতীতের দুষ্টু মিষ্টি ঘটনা যেমন আপনাদের আনন্দে উড়াবে, আবার বর্তমানের করুণ পরিস্থিতি কান্নায় ভাসাবে। তাহলে আসুন দর্শক, আজকে আপনাদের একটি কোরিয়ান ড্রামা হোয়েন মাই লাভ ব্লুমস এর গল্পটি শোনাই। আমাদের গল্পের মূল চরিত্র দুজন। একজন হান জেই হিউন, যে ৪ বছর জেল খাটার পর আজ ছাড়া পাচ্ছে, আর আরেকজন ইউন জিসু, যে একজন পিয়ানিস্ট। ইউন জিসু এত সুন্দর পিয়ানো বাজায় যে সুরের মূর্ছনায় মানুষের সাথে প্রকৃতিও মুগ্ধ হয়ে যায়। হান জেই হিউনকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বছরের জেল দেওয়া হয়েছিল। জেল থেকে বের হতেই তার সেক্রেটারি জানায় তার কোম্পানির চেয়ারম্যান সরাসরি ওনার কাছে হিউনকে নিয়ে যেতে বলেছে। কিন্তু সমস্যা হলো, কোম্পানির স্বার্থে হিউনের নির্দেশে যেসব ওয়ার্কারদের অনুচিতভাবে চাকরিচ্যুত করা হয়েছিল তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই হিউনকে দেখে তারা কেমন রিয়্যাক্ট করবে বোঝা যাচ্ছে না। হিউন বলে, ভাইরে, আমি তো আর অলিম্পিক গোল্ড জিতে ফিরছি না যে আমাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে। আমার কপালে যে জুতুর বাড়ি তা তো বুঝতেই পারছি, তবু কি আর করার, চলো যাই। পালিয়ে বেরিয়ে তো আর সমাধান হবে না। দুজনই কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর আমাদের ইউনজিসু জীবিকার তাগিদে পার্ট টাইম পিয়ানিস্টের কাজের পাশাপাশি পানির বোতলের সেলসের কাজ করে। সে একটা দোকানে পানির বোতল ডেলিভারি করতে গেলে দোকানি তাকে বলে, কি রে মা, তুই একজন গ্রাজুয়েট মেয়ে, তাও এত নিচু চাকরি কেন করিস? আর তোর সুপার শপের চাকরিটা চলে গেল কেন? ইউনজিসু হাসতে হাসতে বলে, আমার ভয়াবহ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, এজন্য আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে। দোকানি বলে, হুস, এই মেয়ে খালি ফাজলামি করে, এরকম মিষ্টি একটা মেয়ে কখনো অপরাধ করতেই পারে না। ইউনজিসু ডেলিভারি শেষ করে দোকান থেকে বের হয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। তখন কেউ একজন তার নাম ধরে ডাক দেয়। যদিও সে বুঝতে পারে মানুষটা তাকে না, বরং অন্য কাউকে ডাকছে, তবুও সে নস্টালজিক হয়ে যায়, কেননা এই নাম ধরে বহুদিন হলো কেউ তাকে ডাকে না। ইউনজিসু এর কলেজের সময়ের কথা মনে পড়ে যায়। তার চোখে ১৯৯৩ সালের সেই কলেজের সময়টা ভেসে ওঠে। তখন সে সদ্য কলেজে যেতে শুরু করেছে। কলেজে তখন রাজনৈতিক কর্মসূচি চরমে। ইউনজিসু কলেজে গিয়ে দেখে ছাত্রছাত্রীরা অবরোধ ডেকেছে। তারা সমস্বরে গাইছে, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট। ইউনজিসুর বেশ ভালো লাগছিল কর্মসূচি দেখতে। তখনই তার নাম ধরে ডাকতে ডাকতে তার বান্ধবী হাইজুং আসে। এসেই বিরক্ত হয়ে বলে, উফ, প্রতিদিন একই কাহিনী দেখতে আর ভাল লাগে না। আমরা শুধু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোষ দিই যে ওখানে রাজনীতি বেশি, অথচ দুনিয়ার যে ইউনিভার্সিটিতেই যাওয়া হোক না কেন রাজনীতি থাকবেই। ইউনিভার্সিটি পড়াশোনার জায়গা, সেখানে রাজনীতি থাকবে, হাইজুং সেটা মানতেই পারে না। যাই হোক, সে স্যারের লেকচার কালেক্ট করতে চলে যায়। আরও কিছুক্ষণ কর্মসূচি দেখে ইউন চলে যাচ্ছিল, এমন সময় বিপত্তি বেঁধে যায়। পুলিশ এসে অবরোধকারীদের উপরে লাঠিচার্জ শুরু করে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে এসে পড়ে যায়। চারিদিকে টিয়ার গ্যাস, পাথর ছোড়াছুরি, লাঠিচার্জ। টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখে অন্ধকার, নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। ইউন তো ভাবে আজ আমি শেষ। ভয়ে সে দোয়া কালাম পড়তে শুরু করে। এমন সময় ফেরেস্তার মতো কেউ একজন এসে তাকে উদ্ধার করে এবং বাইরে ফাঁকা জায়গায় নিয়ে আসে। ইউনের স্বাভাবিক হতে বেশ সময় লাগে। উদ্ধারকারী ছেলেটা তাকে জোরে শ্বাস নিতে বলে। ছেলেটা খেয়াল করে ইউনের হাত সামান্য কেটে গেছে, তাই সে নিজের মুখে বেঁধে রাখা রুমালটা খুলে তার হাতে বেঁধে দেয়। ছেলেটি মুখ থেকে রুমালটা সরাতে ইউন তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। প্রথম দর্শনেই সে ছেলেটির প্রেমে পড়ে যায়, কিন্তু ছেলেটির নাম জানার আগেই সে তাড়াহুড়ো করে চলে যায়, কেননা ছেলেটিও আন্দোলনকারীদের সঙ্গী ছিল। ছেলেটি তাড়াহুড়ো করে যাবার সময় তার পকেট থেকে একটা ক্যাসেট পড়ে যায়। পরের দিন ইউনজিসু কলেজে গিয়ে ছেলেটিকে খুঁজতে শুরু করে, কোথাও খুঁজে পায় না। অবশেষে সে ক্যান্টিনে তাকে খুঁজে পায়। খাবারের বাহানায় ছেলেটির কাছে যায়, কিন্তু ছেলেটি না চেনার ভান করে চলে যায়। এরপর ছেলেটিকে সে লাইব্রেরিতে দেখতে পায়। বই ফেলে দিয়ে নানান ছলনায় ছেলেটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে সে, কিন্তু ছেলেটি তার দিকে ফিরেও তাকায় না। কলেজ শেষ করে ইউন তার বান্ধবী হাইজুং এর সাথে বাড়ি ফিরছিল।
তখন সে দেখতে পায় ছেলেটি দেশের অরাজকতা এবং স্বৈরাচারিতা নিয়ে ভাষণ দিচ্ছে। ভাষণ থেকে সে জানতে পারে ছেলেটির নাম হান জেই হিউন, আর সে ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, বর্তমান সময়ে সেই জেল ফেরত ছেলেটি আর এই ছেলেটি একই ব্যক্তি। যাই হোক, এরপর থেকে হিউন যেখানেই যেত, ইউনও তার পেছনে ফলো করতে করতে চলে যেত। এমনকি হিউনের ক্লাসরুমে গিয়েও সে উকি মারতে শুরু করলো, কিন্তু হিউন এবার পাত্তা দেয় না, মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ইউনের এবার বেশ রাগ হয়। সে রাগ করে হিউনের সেদিনের দেওয়া রুমালটা ফেলে দিতে চায়, কিন্তু ফেলতে পারে না। সে ভালোবাসার স্মৃতি হিসেবে 20 বছর ধরে রুমালটা নিজের কাছেই রেখে দেয়। হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ে। একটি গাড়ি এসে প্রায় ইউনকে ধাক্কা মেরেই যাচ্ছিল। তার স্মৃতিময় অতীতের ভাবনা রেখে সে তার পড়ে যাওয়া পানির বোতলগুলো কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে। কাকতালীয়ভাবে এই গাড়িতেই হিউন বসেছিল। বহু বছর পরে তারা একে অপরের সামনাসামনি, অথচ কেউ কাউকে খেয়ালই করে না। হিউনের সেক্রেটারি গাড়ি থেকে বেরিয়ে আসে। ইউন বকাবকির বদলে নিজেই সরি টরি বলে দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু যাবার আগে ভুল করে তার 20 বছর ধরে আগলে রাখা রুমালটা ফেলে রেখেই চলে যায়। সেক্রেটারি রুমালটা তুলে ইউনকে দেবার জন্য রাখবে, কিন্তু সে ফিরে না তাকিয়েই চলে যায়। সেক্রেটারি রুমালটা নিয়ে অবহেলায় গাড়িতে রেখে দেয়। যদিও হিউন রুমালটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে বুঝতে পারে না এটি একসময় তারই ব্যবহার্য জিনিস ছিল। হিউন অফিসে গিয়ে পৌঁছায়। সেখানে মহিলা কর্মীরা টাকা আত্মসাৎ এবং তাদের চাকরিচ্যুত করার কারণে আন্দোলনে বসেছে। ইউনও তাদের সাথে আন্দোলনে ছিল, কিন্তু এবারও সে হিউনকে খেয়াল করে না। চাকরিচ্যুত কর্মীরা পচা ডিম ছড়ে হিউনকে অভ্যর্থনা জানায়। এতেই বোঝা যায় তারা হিউনকে কতটা ঘৃণা করে। কোম্পানির চেয়ারম্যান আবার হিউনের শ্বশুর। সে জানায় হিউনের অবর্তমানে কোম্পানির দায়িত্ব এখন তার মেয়ে অর্থাৎ হিউনের বউ সামলাচ্ছে, তাই হিউনের আপাতত কোনো কাজ নেই। সে খেয়ে দিয়ে ঘুমিয়ে রেস্ট নিতে পারে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হিউন সময় কাটানোর জন্য বইয়ের তাক থেকে একটি কবিতার বই বের করে। এই বইটা আসলে ইউনই তাকে গিফট করেছিল। হিউন মনে মনে ভাবে, না জানি ইউন এখন কোথায় আছে, কি করছে, কেমন অবস্থায় আছে। ইউন তখন বাড়িতে বসে টিভি দেখছিল। চ্যানেল স্ক্রল করার সময় একটা চ্যানেল দেখতে পায়, লাভ লেটার সিনেমা হচ্ছে। ইউনের আবারও সেই কলেজ জীবনের স্মৃতিগুলো মনে পড়ে যায়, কারণ তার কলেজে পড়ার সময়ে এই সিনেমাটা রিলিজ পেয়েছিল। সিনেমার ক্যাসেট খুঁজে পেতে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল তার। যদিও সে একটা জায়গার খোঁজ পায় যেখানে সে সিনেমার ক্যাসেট পাবে। ইউন জায়গা মতো গিয়ে দেখে হিউনও ক্যাসেটটি নিতে গিয়েছে, কিন্তু ক্যাসেট তো শুধু এক পিসি বাকি ছিল। তাই হিউন কনসিডার করে ইউনকে সেটা নেবার সুযোগ করে দেয়, কিন্তু ইউনের এতে খুব অনুশোচনা হয়। সে হিউনকে একসাথে সিনেমাটা দেখার অফার করে বসে, কিন্তু হিউন রাজি না হয়ে চলে যায়। ইউন অবশ্য হাল ছাড়ে না। কলেজ, ক্যান্টিন, লাইব্রেরি বা রাস্তা সব জায়গাতেই হিউনকে স্টক করতে শুরু করে, কারণ সে হিউনের সাথে ছাড়া এই সিনেমাটা দেখবেই না। হিউনও শেষে বাধ্য হয়ে একসাথে সিনেমাটা দেখার জন্য রাজি হয়ে যায় এবং তারা একসাথে বসে সিনেমাটা দেখে। তাদের মাঝে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। ইউন তাকে বুধবার মিউজিক মিউজিয়ামে আমন্ত্রণ জানায় তার পিয়ানো বাজানো শোনানোর জন্য, কিন্তু হিউন বলে তার কাজ আছে, সে যেতে পারবে না। ইউন বলে, ছাত্র মানুষ, কি বা এমন কাজ থাকে তোমার? কাজের মধ্যে তো শুধু ওই আন্দোলন ফান্দোলন ছাড়া আর কিছুই নেই। এক কাজ করো, আমাকেও তোমাদের ক্যাম্পেইনে নিয়ে যাও। হিউন বলে, এসব নাটক না করে বাসায় গিয়ে পড়াশোনা করো। যদি তোমার বাবা মা জানতে পারে তুমি প্রোটেস্টদের সাথে যোগ দিয়েছ, তাহলে বাস ছাড়ের একটা বাসও ছাড়ে থাকবে না, সব তোমার পিঠে পড়বে। এ সময় ইউনের বাস চলে আসে। হিউন তাকে চলে যেতে বলে, কিন্তু সে যেতে চাইছিল না। হিউন জোর করে ইউনকে বাসে তুলে দেয়। ইউন বাসে জানালা খুলে চিৎকার করে বলে, লোকে পাগল বলুক আর মাতাল বলুক, তোমার পিছু আমি ছাড়ছি না। ইউন চলে গেলে হিউন মুচকি হাসতে শুরু করে। আসলে সেও ইউনকে পছন্দ করে, কিন্তু সেটা বুঝতে দেয় না। হিউন যাব না বললেও ঠিকই নির্ধারিত দিনে ইউনের পিয়ানো বাজানো শুনতে সে চলে যায়। পিয়ানোর জাদুকরী সুর তার হৃদয়টা একেবারে বরফের মতো জমিয়ে দেয়। হঠাৎ ঘরের লাইট জ্বলে ওঠে। হিউনের ঘুম ভেঙে যায়। আসলে ইউনের মতো সেও এতক্ষণ তার কলেজ জীবনের ইউনের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছিল। হিউন চোখ খুলে দেখে তার স্ত্রী লাইট জ্বালিয়ে ঘরে ঢুকেছে। হিউনের স্ত্রী এখন তার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। সে জানায় আগামীকাল সে বিজনেস ট্রিপে হাওয়াই যাবে, তাই হিউন যেন তাদের ছেলের খেয়াল রাখে। হিউনের স্ত্রী তাকে কাজে ফেরার ব্যাপারে জিজ্ঞেস করলে হিউন বলে, খেতাপুরি তোমার কাজের, এখন থেকে আমি শুধু রিল্যাক্স করব, খাবো দাবো ঘুমাবো, আর বাকিটা সময় বাস ছাড়ের ভিডিও দেখব।
পরের দিন সারাদিন বাড়িতে কাটানোর পর হিউন স্যুটবুট পরে বের হয় রেস্টুরেন্টের সেক্রেটারির সাথে গল্প সল্প করতে। ঠিকই একই সময়ে ইউনও একই রেস্টুরেন্টে আসে, কারণ সে এই রেস্টুরেন্টে পিয়ানিস্টের পার্ট টাইম চাকরি করে। হিউন অবশ্য সেক্রেটারির সাথে গল্প করতে এসেছে তা কিন্তু না, সে সেক্রেটারিকে তার বউয়ের পেছনে গোয়েন্দাগিরি করার জন্য রেখেছে। সেক্রেটারিও তার কাজে সফল। সে হিউনকে তার বউয়ের ফটো দেখায়। তার বউ বিজনেস ট্রিপের নামে আরেকজনের সাথে লং ড্রাইভে ঘুরে বেড়াচ্ছে। হিউন ফটো দেখে নীরব হয়ে যায়। ঠিক এ সময় পিয়ানোর সুর তার মনকে উত্তাল করে দেয়। হিউন পিয়ানো আর্টিস্টকে দেখার জন্য যতক্ষণে এগিয়ে আসে ততক্ষণে ইউন সেখান থেকে চলে যায়। আবারও তাদের দেখা হবার সুযোগ হারিয়ে যায়। ইউন এবং হিউন দুজনের ছেলে একই স্কুলে পড়ত। ইউনের ছেলে ইয়ংমিন একটু বেশি নম্র ভদ্র বোকা টাইপের ছিল, তাই সহপাঠীরা তাকে প্রচুর অ্যাবিউজ করত। বিশেষ করে হিউনের ছেলে জুন সিউ একটু বেশিই জ্বালাতো। এবার তো কোনো কারণ ছাড়াই জুন সিউ এমন অ্যাক্টিং শুরু করেছে যেন ইয়ংমিন তাকে মেরে চোখ মুখ ফাটিয়ে দিয়েছে। হতভম্ব ইয়ংমিন কাদো কাদো হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়েই রইল। স্কুল থেকে স্ট্রেট দুজনের বাবা মাকে ডেকে পাঠানো হলো। হিউন তো তৎক্ষণাৎ স্কুলে গিয়ে হাজির। বোর্ডিংয়ে গিয়ে দেখে তার ছেলে শুয়ে আছে। বাবাকে দেখে জুন সিউ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কেন বাবা? মা অথবা নানা আসেনি? আসলে শয়তানটা বুঝতে পেরেছে বাবা আসাতে তার প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। মা অথবা নানা আসলে একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে ইয়ংমিনকে স্কুল ছাড়া করানো যেত। হিউন বলে, বাপের সাথে 4 বছর পর দেখা হচ্ছে, তুই খুশি হসনি? আচ্ছা এটা বল, কি ঘটেছিল? মারামারি করলি কেন? জুন সিউ নাটক করে বলে, সে একদমই মারামারি করেনি। মারামারি কি জিনিস সে বুঝেই না। ওই পাজি গরিব বাচ্চাটা এমনি এমনি তার দিকে চেয়ার ছুঁড়ে মেরেছে। তার প্রচণ্ড আঘাত লেগেছে, তাই এখন হাসপাতালে যাওয়া উচিত। হিউন বিরক্ত হয়ে বলে, বাপরে, তুই আমারে জন্ম দিসনি, আমিই তোরে জন্ম দিছি। তোর চোখ দেখেই বোঝা যাচ্ছে তুই মিথ্যা বলছিস। এসব নাটক বন্ধ কর, বাচ্চা মানুষ, এসব ঠিক না। ইউন তখনও স্কুলে এসে পৌঁছায়নি। সে রাস্তায় ট্যাক্সিতে আসার সময় ভাবছিল ছেলেটাকে এত বাধা বিপত্তির মাঝে কিভাবে মানুষ করবে। কয়েক বছর আগে ইউনের তার স্বামীর সাথেও ডিভোর্স হয়ে গিয়েছে। সে স্বামীকে টক্কর দিয়ে ছেলের কাস্টাডি নিজের কাছেই রেখেছে। অনেক কষ্ট, স্ট্রাগলের মাধ্যমে সে ছেলেকে আগলে রেখেছে। স্কুলে পৌঁছে ইউন প্রিন্সিপালের রুমে চলে যায়। সেখানে আগে থেকেই হিউন বসেছিল। ইউন রুমে ঢুকেই ক্ষমা টমা চেয়ে একাকার অবস্থা। ইউনের দিকে তাকাতেই হতবাক হয়ে যায়। প্রায় 20 বছর পর তাদের দেখা, অথচ এইভাবে। হিউন কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। ইউন অবশ্য তখনও হিউনকে খেয়াল করেনি। সে লজ্জায় মুখ নিচের দিকে নামিয়ে রেখেছিল এজন্য। হিউন বের হয়ে গেলে প্রিন্সিপাল ইউনকে রুমে অপেক্ষা করতে বলে বাইরে বেরিয়ে আসে। হিউন প্রিন্সিপালকে জানায় তার ইয়ংমিনের উপরে কোনো অভিযোগ নেই, তাকে যেন কোনো টর্চার করা না হয়। ইউনও সেটা শোনার পর স্বস্তি পায়। সে ছেলের সাথে দেখা করে বোর্ডিং থেকে বের হতে বেশ রাত হয়ে যায়। হিউন তখনও বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। বাইরে তুষারপাত হচ্ছে, তার মাঝে ইউন একা আনমনে হেঁটে যাচ্ছিল। ইউনের থেকে চোখ ফিরিয়ে হঠাৎ তার গাড়িতে অবহেলায় রাখা সেই রুমালটা খেয়াল করে। সে দেখেই রুমালটা চিনতে পারে। সে অবাক হয়ে যায়। কাল সকালে তাহলে তার গাড়িতে ইউনেরই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আর তখন ইউন রুমালটা ফেলে যায়। মানে এত বছর ইউন রুমালটা আগলে রেখেছে। তাহলে ইউন কি এখনও তাকে ভালোবাসে? ইউন গাড়ি থেকে নেমে ইউনের পিছু নেয়। ইউন বাড়ি ফেরার জন্য রেল স্টেশনে যায়, কিন্তু বাড়ি ফেরার শেষ ট্রেনটি 25 মিনিট আগেই ছেড়ে গিয়েছে। ইউন হতাশ হয়ে বাইরে এসে দাঁড়ায়। ঠান্ডায় সে প্রায় জমেই যাচ্ছিল। তখনই পাশে হিউন এসে দাঁড়ায়। হিউনের কণ্ঠস্বর শুনে ইউন তাকিয়ে হতবাক হয়ে যায়। হিউন জীবনানন্দের কবিতা আবৃত্তি করে বলে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার। ইউনের জমে যাওয়া দু চোখ বেয়ে উষ্ণ জলের ধারা বয়ে যায়। শুধু অপলক চেয়ে থাকে আর কান্নায় ভাসায়। হিউনও আবেগে কেঁদে ফেলে। দীর্ঘ বছরের জমে থাকা আবেগ আজ কান্না হয়ে দুজনকে ভাসিয়ে দেয়। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে হিউন বলে, আমার আরও অনেক আগেই তোমাকে খুঁজে পাওয়া উচিত ছিল। যখন খুঁজে পেলাম অনেক বেশি দেরি হয়ে গেল। আচ্ছা, তুমি আমার থেকে পালিয়ে গিয়েছিলে কেন? আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? ইউন সে প্রশ্নের জবাব দিতে পারে না। শুধু বলে, আমি চাইনি তুমি আমাকে খুঁজে পাও, আর ওসব অতীতের কথা আমার কিছুই মনে নেই। সে যাই হোক, আমার ছেলে যে তোমার ছেলের সাথে মারামারি করেছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। হিউনের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না, কারণ তাকালেই হিউন তার মনের কষ্টগুলো বুঝে যাবে।
ইউন দ্রুত চলে যেতে থাকে, কিন্তু কোথায় বা সে যাবে? কিছু দূর গিয়ে থেমে পড়ে। তুষারপাতের জন্য রাস্তা নির্জন হয়ে গিয়েছে, একটাও জনমানব নেই। হিউন আবার তার পেছনে চলে এসেছে। হিউন বলে, এই জায়গাটা আমি খুব ভালোভাবেই চিনি, আমার সাথে এসো, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইউনও বাধ্য মেয়ের মতো হিউনের সাথে যেতে থাকে। তারা কাছাকাছি একটা বাড়িতে আশ্রয় নেয়। দুজন দুই রুমে বসে, অথচ তাদের মনের মধ্যে অসংখ্য না বলা কথার ফুলঝুরি। কিন্তু কেউ কাউকে কিছুই বলতে পারে না, শুধু পুরনো দিনের স্মৃতিচারণ করতে থাকে। একদিন ইউন হিউনের ফেলে যাওয়া ক্যাসেটে রেকর্ড করা গানগুলো শুনছিল। গানগুলো সবই অবশ্য হিউনের গাওয়া। সে খুব ভালো গান গায়। এ সময় কোথা থেকে হিউন এসে হাজির। হিউনকে দেখে তো ইউনের বুকের ভেতর ধুকপুক করতে শুরু করে। হিউন তার রুমালটা চেয়ে বলে, এটা খুব দামি। ইউন বলে, কি বলো, দেখে তো দামি মনেই হয় না। হিউন জানায় রুমালটা তার মায়ের দেয়া, তাই এটা এত দামি। ইউন আর কি করবে? এটা শোনার পরে তো আর কিছু করার থাকে না। সে মন খারাপ করে রুমালটা ফিরিয়ে দিতে চায়। হিউন বলে, ব্যাপার না, সেটা রেখে দিতে পারে, কারণ তার কাছে আরও 5টা একই রকম রুমাল আছে। হিউন শুধু এটা বলতে এসেছিল ইউন যেন যেখানে সেখানে তার পিছু না করে, আর ঠিকমতো যেন পড়াশোনা করে। ইউন বলে, আমি ভালোভাবে পড়াশোনা করলে কি তুমি আমার সাথে প্রেম করবে? হিউন বিরক্তি দেখিয়ে বলে, না, কখনোই করব না, আর তোমাকে যেন আমার আশেপাশে না দেখি। এই বলে সে চলে যায়। ইউন দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। ইউন বেরিয়ে চলে যাচ্ছিল, এক বৃদ্ধা পেছন থেকে ডেকে বলে, এই মেয়ে, না খেয়ে চলে যাচ্ছ কেন? অতিথি না খেয়ে চলে গেলে গেরস্তর অকল্যাণ হয়, খেয়ে তারপরে যাবে। বৃদ্ধা হিউন আর ইউনকে মুখোমুখি বসিয়ে খেতে দেয়, আর জিজ্ঞেস করে তারা কি বিবাহিত নাকি এখনো প্রেম করছে। হিউন বলে, তাদের মাঝে কোনো সম্পর্ক নেই, তারা জাস্ট ফ্রেন্ড। বৃদ্ধা বিশ্বাসই করতে পারে না যে একজন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে। বৃদ্ধাকে কনফিউজড করে দিয়ে দুজনে খুব মজা পায়। খাওয়া শেষে তারা বেরিয়ে আসে। হিউন ইউনের ব্যক্তিগত ব্যাপারে টুকটাক কথা জিজ্ঞেস করলে ইউন বলে সে এসব প্রশ্নে খুব বিব্রত বোধ করছে, তাই এসব ব্যাপারে কথা না বলাই ভালো। তাছাড়া এখন সূর্য উঠে গিয়েছে, তাই নিজ নিজ রাস্তায় চলে যাওয়া উচিত। ইউন হিউনকে ধন্যবাদ জানিয়ে যত দ্রুত সম্ভব চলে যায়। গাড়িতে ফেরার সময় হিউন তার সেক্রেটারিকে রুমালটা দেখিয়ে বলে, এটা সেই মেয়েটার রুমাল, গতদিন সে যাকে প্রায় ধাক্কা মেরে দিয়েছিল। সেক্রেটারি যেন মেয়েটির ব্যাপারে সব ডিটেলস খোঁজ নিয়ে তাকে জানায়। আসলে হিউন ইউনের বর্তমান ব্যাপারের সবকিছু জানতে চাইছিল। ইউনের বর্তমান সিচুয়েশন অবশ্য মোটেও ভালো না। একা মানুষ, ইনকামও তেমন নেই। বাচ্চা স্কুলে পড়ে, আবার ইউনের বাবাও মানসিকভাবে অসুস্থ। তিনি কাউকেই চিনতে পারেন না, এমনকি ইউনকেও না। সেক্রেটারি ইউনের ব্যাপারে খোঁজ নিয়ে হিউনের কাছে এসেছে। হিউনকে সে জানায় ইউনের 3 বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্সের সময় সে বাচ্চার কাস্টাডি নিজের কাছে রেখেছে। তাছাড়া সে ডিভোর্সের পর স্বামীর কাছ থেকে কোনো ক্ষতিপূরণ বা ভরণ পোষণের টাকাও নেয়নি। এখন টুকটাক 2-4টে পার্ট টাইম কাজ করে কোনো রকমে সংসার চলে তার। ইউনের সিচুয়েশন জেনে হিউনের খুব খারাপ লাগে। ইউন মাঝে মধ্যে তার বন্ধু ইয়ং উয়ের দোকানে ড্রিঙ্ক করতে যায়। ইয়ংও কলেজে অবশ্য হিউনের বন্ধু ছিল। ইউন সবসময় ইউনের পেছনে ঘুরত, আর ইয়ংও ঘুরত ইউনের পেছনে। দর্শক, নাম নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই। যাই হোক, সেই ইউনকে হিউনের পছন্দ অপছন্দ, হিউন কোথায় কোথায় সময় কাটায় সেগুলো জানাতো, কিন্তু মনে মনে সে ইউনকে পছন্দ করত। সব কিছুর চক করে পরিস্থিতি বিবেচনায় ইয়ংও কখনোই ইউনকে তার মনের কথা বলতে পারেনি। এমনকি সে আজ পর্যন্ত বিয়েও করেনি। 25 বছর ধরে মনের মধ্যেই নিজের ভালোবাসাটুকু লুকিয়ে রেখেছে। মানুষের জীবন আসলেই অনেক কমপ্লিকেটেড। হিউন ইউনকে ফলো করে এসে বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ইউন ড্রিঙ্ক শেষ করে বাইরে হেলতে দুলতে বেরিয়ে আসে। ইউনকে দেখে হিউন চিন্তিত হয়ে পড়ে। এ মেয়ে কি কখনোই শুধরাবে না? এত শীতেও পাতলা একটা জ্যাকেট পরে আছে, এখনও ঠিক আগের মতোই কেয়ারলেস। ইউন পাশের স্টোরে ঢুকে এবং কিছু বাজার করে আবারও বেরিয়ে আসে। আজ সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই মাতাল হয়ে গিয়েছিল। তার হাত ফসকে ব্যাগ থেকে সব বাজার পড়ে যায়। ইউন দ্রুত ইউনকে হেল্প করতে গিয়েও থেমে যায়, আর সেক্রেটারিকে ফোন দিয়ে বলে, কই মরলি ভাই, এতক্ষণ লাগে আসতে? যেখানেই থাকিস দ্রুত আয়। ইউন এতই মাতাল হয়ে গিয়েছিল যে জিনিসগুলো তুলতেই পারছিল না। হিউন সেক্রেটারিকে পাঠিয়ে দেয় ইউনকে হেল্প করতে। সেক্রেটারি জিনিসপত্রগুলো ব্যাগে ভরে ব্যাগ এগিয়ে দেয়। হিউন তাকে দেখে বলে, আপনাকে চেনা চেনা লাগছে, আগে কোথাও দেখেছি নাকি? সেক্রেটারি বলে, আরে না, আসলে আমি দেখতে অনেক সুন্দর আর কিউট, এজন্য সব মেয়েই আমাকে চেনা চেনা ভাবে। সেক্রেটারি কোনো রকম ঘটনা সামাল দিয়ে দৌড় দেয়।
সেক্রেটারি ফিরলে হিউন তাকে বলে সে যেন কিছুদিন ইউনের উপর নজরদারি করে। পরের দিন ইউনের কাছে সেক্রেটারির ফোন আসে। সে বলে ইউন নাকি তার অফিসের সামনে অবরোধকারীদের সাথে বসে আছে। হিউনও সাথে সাথেই নিজের চোখে দেখতে চলে আসে। ইউনকে তাদের সাথে দেখে সে বেশ ক্ষুব্ধ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। ইউনের সহকর্মীরা একটা পুরনো ম্যাগাজিন নিয়ে আলোচনা করছিল। ম্যাগাজিনে হিউনের ছবি ছাপা আছে। তারা বলাবলি করছিল এই বেটা সুযোগ বুঝে চেয়ারম্যানের মেয়েকে পটিয়ে বিয়ে করে ফেলেছে, পরে আবার জুচ্চুরি করে জেলেও যায়। কিছুদিন হলো ছাড়া পেয়েছে। ম্যাগাজিনটা ইউনের হাতেও চলে আসে। হিউনের ফটো দেখে খুব অবাক হয়ে যায়। সে জানতো না হিউন এই কোম্পানির মালিক পক্ষের লোক, আর সে তারই বিরুদ্ধে আন্দোলন করছে। কারণ হিউন জেলে যাবার অনেক পর সে এই কোম্পানির সুপার শপে চাকরি নিয়েছিল। ইউন ম্যাগাজিনটা নিয়ে বাইরে চলে আসে আর হিউনের বিয়ে নিয়ে মিডিয়ার করা জমকালো আর্টিকেল পড়তে থাকে। এদিকে হিউন স্কুলের ঘটনাটা সামাল দিলেও হিউনের স্ত্রী সিইউ কিয়ং সেই ব্যাপারটা নিয়ে জল ঘোলা করতে শুরু করে। সে প্রিন্সিপালকে গিয়ে বলে একটা স্কুল ভায়োলেন্স কমিটি গঠন করতে। তার ছেলেকে যে মেরেছে অবশ্যই তার বিচার হতে হবে, আর প্রিন্সিপাল যদি তার কথা না শুনে তাহলে সেই স্কুলে ডোনেশন দেওয়া বন্ধ করে দেবে। হিউন যখন এই কথা জানতে পারে সে খুব রেগে যায় এবং তার স্ত্রীকে বাড়াবাড়ি করতে নিষেধ করে। কিন্তু সিইউ কিয়ং বলে ব্যবসার স্বার্থে তুমি যখন তখন অন্যায়ভাবে কর্মী ছাঁটাই করতে পারো, তখন দোষ হয় না। অথচ আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি একজন স্টুডেন্টকে ছাঁটাই করলে সেটা দোষ হয়ে যায়। হিউনের নিষেধ অমান্য করে সিইউ কিয়ং ভায়োলেন্স কমিটি মিটিং ডাকে। ইউনকে সেখানে ডাকা হয়। ইউন তো সেখানে গিয়ে ক্ষমাটমা চেয়ে একাকার অবস্থা। এছাড়া আর উপায় বাকি। এত বড় বড় লোকদের সাথে লড়াই করে সে তো আর টিকতে পারবে না। সিইউ কিয়ং ইউনকে শায়েস্তা করার জন্য বলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে। উপায় না দেখে ছেলের ভবিষ্যৎ বাঁচাতে ইউন তাই করে। ঠিক এই মুহূর্তেই হিউন প্রিন্সিপালের রুমে প্রবেশ করে। ইউনকে এই অবস্থায় দেখে তো রেগে ফায়ার। সে বুঝতে পারে ইউনকে হ্যারেস করা হচ্ছে। হিউন স্ট্রেট বলে দেয়, ইউন জিসু উঠে এসো। ইউন উঠতে না চাইলে হিউন তাকে হাত ধরে জোর করে দাঁড় করায়। হিউনের মুখে ইউনের নাম শুনে সিইউ কিয়ং তো হতভম্ব। এই মেয়ের নাম হিউন কিভাবে জানলো? কি সম্পর্ক হিউনের সাথে তার? প্রিন্সিপাল এবং হিউনকে বাইরে বের করে দিয়ে হিউন আর তার স্ত্রীর মাঝে বেশ বাকবিতণ্ডা হয়। সিইউ কিয়ং জানতে চায় এই মেয়ের সাথে তার কি সম্পর্ক। হিউন সেই প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে সিইউ কিয়ংকে বলে এসব ড্রামাবাজি বন্ধ করতে, কিন্তু সে জেদ করে এর শেষ দেখেই ছাড়বে। তখন হিউন বলে, তুমি যদি ইউনকে হ্যারেস করা বন্ধ না করো তাহলে তোমার পরকীয়া প্রেমিকের কেরিয়ার আমি ধ্বংস করে দেব। তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না? সিইউ কিয়ং এবার দম মেরে যায়। সে আর এই ব্যাপার নিয়ে জল খোলা করে না। বাইরে বেরিয়ে এসে হিউন প্রিন্সিপালকেও ছেড় দেয়। এই ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি করলে তার ফল খুব খারাপ হবে। এরপর স্কুল থেকে সে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ইউনও বের হয়ে রাস্তা দিয়ে আনমনে হাঁটতে থাকে। হিউন গাড়ি নিয়ে এসে তাকে লিফট দেবার কথা বলে। ইউন বলে, আমি এখনো এতটাও বৃদ্ধ হয়ে যাইনি, আমি হেঁটেই যেতে পারবো। কিন্তু কিছুটা যেতেই তার হিলের পায়া ভেঙে যায়। তবুও সে জেদ ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। কিন্তু এইভাবে হাঁটা সম্ভব হচ্ছিল না, তাই বাধ্য হয়ে হিউনের গাড়িতে চড়ে বসে। হিউন বলে, যার তার সামনে মাথা নত করা উচিত না। ইউন জানায় সে তার সন্তানের ভালোর জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। হিউন তখন বলে, আসলে তোমার ছেলের কোনো দোষ নেই। আমার বজ্জাত ছেলেটাই এসব নাটক সাজিয়েছে। ওর মা আর নানার আশকারা পেয়ে দিন দিন উগ্র হয়ে যাচ্ছে সে। হিউন ইউনকে বাড়িতে কাছাকাছি নামিয়ে দেয় আর গাড়ির ডিকি থেকে তার নিজের একজোড়া জুতো বের করে ইউনকে দেয়, যাতে সে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারে। গাড়িতে একা একা ফেরার পথে হিউনের পুরনো অনেক কথাই মনে পড়ে। একসময় কত সময় না কাটিয়েছে তারা একসাথে। তুষারপাতের রাতে পায়ে পা রেখে হেঁটে চলা, ক্লান্ত হয়ে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যাওয়া, কত সুন্দর ছিল সেই দিনগুলো। ভাবতে ভাবতেই হিউন বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই দেখে তার স্ত্রী বসে আছে। সিইউ কিয়ং তাকে জিজ্ঞেস করে সে তার রিলেশনের কথা জেনেও কখনো কিছু জিজ্ঞেস করেনি কেন। হিউন বলে, তুমি কখনো নিজ থেকে বলতে চাওনি, তাই জিজ্ঞেস করিনি। কিন্তু মনে হচ্ছে আজ তুমি বলতে চাও, তাই আজ জিজ্ঞেস করছি। বলো, আমি থাকতেও তোমার অন্য পুরুষের সঙ্গ প্রয়োজন হলো কেন? সিইউ কিয়ং বলে, আমার দুনিয়া বলতে তুমি আর বাবাই শুধু ছিলে, কিন্তু তুমিও 4 বছর আগে জেলে চলে গেলে। আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। আমার না ছিল কোনো বন্ধু, না কথা বলার মতো কেউ। একাকিত্বে আমার জীবন অসহ্যকর হয়ে উঠেছিল, তাই আমি ওই ছেলেটির সাথে জড়িয়ে পড়ি। এরকম একটা লেম এক্সকিউজ শুনে
হিউন আর তার স্ত্রীকে কিছুই বলে না। 3-4 দিন পর হিউন রেস্টুরেন্টে তার এক বন্ধুর সাথে দেখা করতে আসে। কথা বলার সময় সে পিয়ানোর সুর আবারও তার কানে ভেসে আসে। এবার আর নিজেকে সে সামলাতে পারে না। পিয়ানো কে বাজাচ্ছে দেখার জন্য উঠে যায়। পিয়ানো আর্টিস্টের নখের দিকে সে একটা ইনজুরির চিহ্ন দেখে। ঠিক একই চিহ্ন অনেক বছর আগে ইউনের নখেও হয়েছিল। কলেজে তারা লাইব্রেরিতে প্রেম করছিল। হঠাৎ একটা বইয়ের তাক হেলে গিয়ে সব বই পড়ে যায়। হিউন তো কোনোভাবে ইউনকে প্রোটেক্ট করে ফেলে, কিন্তু একটা ভারী বই ইউনের নখের উপরে পড়ে ইনজুরি হয়ে দাগ বসে যায়। সেই দাগ এই পিয়ানিস্টের নখেও আছে, অর্থাৎ এটা যে ইউন সেটা হিউন বুঝে যায়। ইউনের জন্য রেস্টুরেন্টের বাইরে অপেক্ষা করছিল। ইউন বের হতেই বৃষ্টি শুরু হয়। হিউন তাকে গাড়ি থেকে একটা ছাতা বের করে দেয়, যদিও ইউন নিতে চায় না। কিন্তু এই বৃষ্টিতে ভিজলে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া কনফার্ম, তাই বাধ্য হয়ে ছাতাটা নেয় এবং হনহন করে হেঁটে চলে যায়। ইউন রেস্টুরেন্ট থেকে ফিরে ইয়ুংউর সাথে ড্রিঙ্ক করে। সে ইয়ুংকে জানায় তার সাথে হিউনের দেখা হয়েছে। ইয়ুংউ একটু মন খারাপ করে। এতগুলো বছর হয়ে গেল, অথচ ইউনের মনে এখনো শুধু হিউনের জন্যই ভালোবাসা। সে কলেজের সময় থেকেই সে দেখে এসেছে, যখন হিউন ইউনকে পাত্তাই দিত না, ইউন সারাক্ষণ শুধু হিউন হিউন করত। তখনও ইয়ুংউ ইউনের পাশে থেকে সাপোর্ট দিত। কিন্তু হিউনের জন্য ইউনের এত আদিক্ষেতা তার একদমই সহ্য হতো না। মাঝখানে এতগুলো বছর কেটে গেল, অথচ এখনই সেই হিউনই তাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। ড্রিঙ্কস শেষ করে ইয়ুংউ ইউনকে বাড়ি পৌঁছে দেয়। ইউনের চলে যাওয়া পথের দিকে অপলক তাকিয়ে থাকে আর ভাবে, আমরা সবসময় ভুল মানুষকেই ভালোবাসি। হিউন তার স্ত্রী এবং শ্বশুরের সাথে আলোচনায় বসেছে। হিউনের শ্বশুর তাকে নির্দেশ দেয় 1 সপ্তাহের মধ্যে যেন সব অবরোধকারী মহিলারা অফিসের সামনে থেকে গায়েব হয়ে যায়, আর এর জন্য যা করার প্রয়োজন হিউন যেন সব করে। হিউন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবারও কাজে ফিরতে রাজি হয়ে যায়। এদিকে চাকরিচ্যুত কর্মচারীদের লিস্ট থেকে হিউনের স্ত্রী সিইউ কিয়ং জানতে পারে তাদের মধ্যে ইউনও আছে। সে টেনশনে পড়ে যায়। যদি হিউন এই মেয়ের ডিভোর্স, চাকরি চলে যাওয়া, আর্থিক দুর্দশা এসব ব্যাপারে জানতে পারে, তাহলে সে ইমোশনাল হয়ে পড়বে আর মেয়েটার প্রতি আগ্রহী হয়ে যাবে। আর তখন অবশ্য পুরনো প্রেম আবার জেগে উঠবে। হিউন তাকে ফেলে এই ফালতু মেয়ের কাছে চলে যাবে, এটা ভেবে সে খুবই অস্থির হয়ে যায়। ইউন অবশ্য তখন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করছে। সে সহকর্মীদের কাছ থেকে বিদায় নিতে যায়, কারণ সে আর আন্দোলনে থাকবে না। তাকে এখন ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। ইউন বিদায় নিয়ে ফিরে যাচ্ছিল, তখন তার ফোনে হিউনের মেসেজ আসে। হিউন তার কাছ থেকে ছাতাটা ফেরত যাচ্ছে, কারণ আগামীকাল নাকি বৃষ্টি হবে। ইউন অবশ্য বুঝতে পারে হিউন ছাতা নেবার বাহানায় তার সাথে দেখা করতে চাইছে। ইউন তার সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করে সে কেন দেখা করার জন্য ডেকেছে। হিউন বলে ইউন যেন আন্দোলনকারীদের সাথে না থাকে, সে যেন দূরে সরে যায়, কেননা তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। ইউন খুব রেগে যায়, কারণ একদিন হিউনই তাকে শিখিয়েছিল সবসময় দুর্বলদের পাশে থাকবে, আর আজ সেই দুর্বলদের ছেড়ে স্বার্থপরের মতো পালিয়ে যেতে বলছে। তার সেই নৈতিকতা, শিক্ষা, বিবেকবোধ সব কোথায় গিয়ে হারালো। ইউন সাফ জানিয়ে দেয় সে আন্দোলনকারীদের একা ফেলে কোথাও যাবে না। এই লড়াইটা তারও, কেননা তাকেও অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে। ইউন তাকে কলেজের সেই ঘটনাগুলো মনে করিয়ে দেয়, যখন হিউন সবসময় অন্যায়ের প্রতিবাদ করে অসহায় মানুষের পাশে থাকত। এরপর ইউন নিজের সিদ্ধান্ত জানিয়ে উঠে বেরিয়ে যায়। হিউন বাড়িতে বসে কবিতার বই পড়ছিল। এ সময় সিইউ কিয়ং রেগেমেগে ঘরে ঢুকে এবং বকাবকি শুরু করে, কারণ হিউন নাকি আন্দোলনকারীদের শায়েস্তা করার বদলে তাদের সাথে সমঝোতা করতে সিদ্ধান্ত নিয়েছে। কিয়ং তাকে এরকম করতে বারণ করে, কিন্তু হিউন তার সিদ্ধান্ত জানিয়ে বইটা রেখে চলে যায়। কিয়ংয়ের হঠাৎ কৌতূহল হয়, হিউন সবসময় এই কবিতার বইটাই কেন পড়ে, কি এমন আহামরি কবিতা আছে এতে। সে বইটা নিয়ে দেখতে পায় এই বইটাই ইউন জিসুর কাছ থেকে উপহার পাওয়া। মুহূর্তেই কিয়ংয়ের দুনিয়া উলট পালট হয়ে যায়। হিউন তাহলে এখনও এই মেয়েটাকেই ভালোবাসে। কিয়ং উপায় না পেয়ে স্ট্রেট তার বাবাকে ফোন দিয়ে বলে, বাবা, তোমার জামাইয়ের ঘাড়ে ডাইনি ভর করেছে, ঝাঁটার বাড়ি মেরে তাড়াতাড়ি ভূত ছাড়ানোর ব্যবস্থা করো। হিউনের বারণ সত্ত্বেও কোম্পানির চেয়ারম্যান অর্থাৎ কিয়ংয়ের বাবার নির্দেশে গাড়ি ভর্তি পুলিশ এসে আন্দোলনকারীদের উপর হামলা করে। বিস্মিত হিউন বাইরে বেরিয়ে এসে দেখে তাদের সাথে ইউনও দাঁড়িয়ে আছে। বিশেষ করে ইউনকে শায়েস্তা করার জন্যই কিয়ং আর তার বাবা এই ষড়যন্ত্র করেছে। হিউন বুঝতে পারে না সে এখন ইউনকে কিভাবে বাঁচাবে। ইউনও জানে না তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। ইউন কিভাবে এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসে।
আর হিউনিবা তাকে কিভাবে প্রোটেক্ট করে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, কারণ পরবর্তী পার্টেই আপনারা এর উত্তর পেয়ে যাবেন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আর একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তাই নেক্সট পার্ট দেখতে এই ভিডিওতে আমি আপনাদের কাছে মাত্র 3000 লাইক চাচ্ছি। আশা করি আপনারা তা পূরণ করে দিবেন। আর জলদি করে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ুন। আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।